অভিন্ন প্রশ্নপত্রে আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার্থী 12,70,000। নকলমুক্ত নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রে থাকছে পুলিশের বডি ওর্ন ক্যামেরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে বাংলাদেশ মালয়েশিয়ায় বইছে নতুন হাওয়া। এ মাসেই ঢাকায় আসছে প্রতিনিধি দল। আলোচনা হবে শ্রম বাজার খোলার বিষয়ে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে লাভবান হবে বাংলাদেশ, মিয়ানমার, চীন। বদলে যেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতির মানচিত্র, অভিমত বিশ্লেষকদের। আলাদিনের চেরাগ আছে ময়মনসিংহের ফুলবাড়িয়া ভূমি অফিসের সার্ভেয়ারের। তৃতীয় শ্রেণীর চাকরিজীবী হয়েও মালিক কোটি কোটি টাকার সম্পদের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। অভিন্ন প্রশ্নপত্রে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11 শিক্ষা বোর্ডের অধীনে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে, কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা 2 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবার 11 শিক্ষা বোর্ডের অধীনে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবার ছাত্রের সংখ্যা 6,21,969 জন এবং ছাত্রীর সংখ্যা 6,48,614 জন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে দেশের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে। প্রশ্নপত্র সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ায় বা ফাঁসের চেষ্টা করে, তবে সংশোধিত পাবলিক পরীক্ষা আইন 1980 অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যে কোনো দুর্যোগ মোকাবেলা করা, অর্থাৎ এই যে প্রশ্নপত্র আউট, আশা করছি হবে না, কারণ কঠিন আইন এবার হয়েছে সংসদে এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা আর চলবে না। আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে গতানুগতিক সিস্টেমে, সেটাকে আমরা ইমপ্রুভ করার খুব চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার বিজেপি গিয়েছি এবং আমি পরীক্ষা নিরীক্ষা করেছি যে এটাকে কতটা কন্ট্রোল করা যায়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর জুলাই মাসে ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপে আলোচনা হবে শ্রমবাজার খোলার বিষয়ে। কর্মী পাঠাতে অনিয়ম বন্ধে সংশোধন করা হবে সমঝোতা স্মারক। তবে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার পাশাপাশি এজেন্সি বাছাই ও অটো রোটেশন শর্ত বাতিল চান অভিবাসন সংশ্লিষ্টরা। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী যায় মালয়েশিয়াতে। বৈধভাবে দেশটিতে বিভিন্ন খাতে কাজ করছে 10 লাখের বেশি শ্রমিক। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। তবে সিন্ডিকেটের দৌরাত্ম্য, নানান অনিয়ম, অর্থ ও মানব পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে ফের শ্রমবাজার চালুর আশা জেগেছে। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে আলোচনা হয় দ্রুত শ্রমবাজার খোলা, অনিয়মিত কর্মীদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে। জোর দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার উপর। জনশক্তি রপ্তানিকার সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম বন্ধে আগের সমঝোতা স্মারক সংশোধন করে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব। নতুন এমইউ যখন সরকার করবে, রাষ্ট্রের কথা চিন্তা করে করবে এবং ওই সরকারও তাদের রাষ্ট্রের কথা চিন্তা করে করবে। টেকনিক্যাল কমিটি যখন আসবে, আলোচনা করবে, তখন আমরা পরিষ্কার হয়ে যাব যে মার্কেটটা কি আগামী মাসে খুলতেছে না আর 1 মাস পরে খুলতেছে। যে করে স্মুথলি রান করানো যায় সেই বিষয়টাকে প্রায়োরিটি দিয়েছেন। কর্মীদের সাথে প্রতারণা ঠেকাতে সরকার আরও তদারকি বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, এমন মত অভিবাসন বিশেষজ্ঞদের। প্রোঅ্যাক্টিভ ভূমিকা সরকারের থাকতে হবে কাজের ক্ষেত্রে, শুধুমাত্র বক্তব্য দেওয়া না যে হ্যাঁ অচিরেই বাজার খুলে যাবে। এর চেয়ে আমরা দেখতে চাই দৃশ্যমানভাবে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এমওইউটা রিভিউ করতে হবে, যে জটগুলো আছে জটগুলো খুলতে হবে। দ্রুত যদি তাড়াহুড়ো করে যদি বাজারটা খোলার চেষ্টা হয় খুলতে পারে, কিন্তু সেটা আবার অচিরেই বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। সরকারের আশা শিগগিরই কর্মী পাঠানোর পথ সুগম হবে। আর সে সমঝোতা স্মারকে সংশোধনী। তারাও চায় যে এখানে একটা স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে
জিরো কস্টে একটা কর্মী প্রেরণ ব্যবস্থা করছে। আশা করি যে মালয়েশিয়ার প্রতিনিধি যেই আসুক, আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশিদের যাওয়ার পথটা সুগম হবে। এজেন্সি সিলেক্ট করার ধারাটা এই যে সহ আরও কিছু জায়গায় সংশোধনীর প্রস্তাব প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত একটা ইফেক্টিভ আলোচনা হয়েছে। আশা করি যে এই সফরের মধ্যে দিয়ে এটা একটা সমাপ্তির দিকে যাবে। কোনো রকম হয়রানি আর ভোগান্তি ছাড়াই যেন কর্মীরা কম খরচে দ্রুত মালয়েশিয়া যেতে পারে, এ নিয়ে ঢাকা ও কুয়ালালামপুর একসঙ্গে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন হলে 3 দেশই লাভবান, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। তারা মনে করেন এর ফলে বাংলাদেশের সাথে উন্নত হবে বৈশ্বিক যোগাযোগ, ব্যাপ্তি বাড়বে অর্থনীতির। আর কূটনীতিকরা মনে করেন পরিবর্তন আসবে আঞ্চলিক ভূ রাজনীতিতেও, বিপুল কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও দেখছেন তারা। এর দশকে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার এই 4 দেশে একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব করা হয়, যা পরিচিতি পায় BCIM নামে। কিন্তু চীনের এই উদ্যোগ নিয়ে ভারতের ভূরাজনৈতিক আপত্তি ও অনীহার কারণে পরবর্তীতে প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। এখন ভারতকে বাদ দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চীন, যা দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে রাখাইন রাজ্যের উপর দিয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হবে। এতে থাকবে সড়ক ও রেলওয়ে নেটওয়ার্ক। গত ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে প্রস্তাবটি তুলে ধরা হয়। এই করিডোরকে যোগাযোগ ও অর্থনীতির ব্যাপ্তি বাড়ানোর কৌশল হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। প্রস্তাবনা এসছে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো। বিশ্লেষকরা বলছেন করিডোর হলে আরো বেশি চীনা বিনিয়োগ আসার সুযোগ তৈরি হবে। আমরা একটা দেশ দ্বারা ঘেরাও ছিলাম, এখন আমরা ওপেন হয়ে গেলাম বিশ্বের সাথে। চায়না থেকে মালামাল আনতে আমাদেরকে 25 থেকে 30 দিন লাগে, সেটা আমাদের 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 7 দিন লাগবে আমরা যে বাই রোডে আসি। আমাদের 3টা সমুদ্র বন্দরকে ব্যবহার করব। এক হলো ট্রানজিট ফি আমাদেরকে দিতে হবে, 2 নম্বর হলো এইখান থেকে যে আমাদেরকে পণ্য খালাস করার টোল বা ট্যাক্স এগুলোকে আমাদের দিতে হবে। বাংলাদেশের লেবাররাও কাজ করবে, ফলে বিশাল একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যোগাযোগ ও লজিস্টিক হাব গড়ে ওঠার ফলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মত তাদের। আমাদের বাণিজ্য তো বেশি সমুদ্রপথে হয়, তবে এইটা হওয়ার ফলে একটা সুযোগ তৈরি হবে, দূরত্ব কমে যাবে। সেই জন্য এই বাণিজ্য করিডোরটাও এটাকেও বাণিজ্য করিডোর হিসেবে ব্যবহার করা হবে। রোহিঙ্গারা তাদেরকে ফেরত জানানোর ব্যাপারেও একটা চাপ তৈরি করবার সুযোগ হবে আমাদের একটা নতুন করে। ভারত তো একটা বিশাল দেশ, তার বিশাল শক্তি, সে এত ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। অন্যদেরও যত লাভ তারও তার চেয়ে কম লাভ না, বেশি লাভ। মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিতিশীলতা ও চীন প্রতিপক্ষের বিরোধিতা বহুল আলোচিত করিডোর বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। কাগজে কলমে 3য় শ্রেণীর চাকরিজীবী ময়মনসিংহের ফুলবাড়িয়া ভূমি অফিসের সার্ভেয়ার, কিন্তু বাস্তবে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক। সারা জীবনের বৈধ আয় 1 করলেও যা অসম্ভব, অথচ চাকরির অল্প কয়েক বছরে তার বহুগুণ করে দেখিয়েছেন সার্ভেয়ার আরশেদ ও তার অফিস সহায়ক স্ত্রী। এই বিপুল বৈভবের উৎস কি শুধুই দুর্নীতি? অনুসন্ধানে ডিবিসি নিউজ। আপনার এই পরিমাণ সম্পত্তিটা কিভাবে হলো? না, আমার তো বৈধ সব কিছু। ইনকাম ট্যাক্স আছে? চাকরি করে তো নিয়ে পয়সা খায়। যেটা ভালো লাগছে এখন তো মনে হয় সেটাই কিনছে আর কি। ক্যামেরা দেখে মুখ লুকানোর আপ্রাণ চেষ্টা ময়মনসিংহের ফুলবাড়িয়া ভূমি অফিসের একজন সার্ভেয়ারের, যার বৈধ আয়ের সাথে দৃশ্যমান সম্পদের হিসাব মেলাতে গেলে খেই হারিয়ে ফেলবে যে কোনো হিসাব রক্ষক। সার্ভেয়ার হলেও নিজে এবং 3য় শ্রেণীর কর্মচারী স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। অনুসন্ধানে খোঁজ পাওয়া প্রায় 15 কোটি টাকার অবৈধ সম্পদের হিসাব চাইতেই অটোরিকশায় চড়ে চম্পট দিলেন এই কোটিপতি। অনুসন্ধানে পাওয়া টাঙ্গাইলের মধুপুরের প্রধান বাণিজ্যিক এলাকায় রয়েছে আরশেদের কোটি কোটি টাকা দামের একাধিক জমি, বাড়ি ও দোকানপাট। 4-5 বছর আগে বিক্রি করছি। সার্ভেয়ারে চাকরি করতো আরশেদ,
উনি কিনা নিছে। তাদের হলো বিলাসবহুল অবস্থা হয়ে গেছে। তারা অবশ্যই দুর্নীতি এগুলো না করলে তার কোনোদিন এরকম পর্যায়ে যাইতে পারতো না। মধুপুরে শেষ নয় এমন সম্পদ বিস্তৃত খোদ রাজধানীতেও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কোটি কোটি টাকার জমি এবং গুলশানের মতো অভিজাত এলাকায় রয়েছে তার জমির বড় শেয়ার। কানাডা এম্বাসির সামনে জায়গা রাখতেছে, ওখানে বোধহয় 1.5-2 কোটি টাকা প্রতি শেয়ারে। তা আপনি কিছু জানেন? আমি না বাবা, আমি কিছু জানি না। আমাদের জামাইকে তো রাখতে বলছে, তা আমাদের ওইভাবে টাকা নেই, আমরা এখানে পরে আগাই নেই। শুরুতে রাজধানী ও তার আশেপাশের ভূমি অফিসে 14তম গ্রেডে চাকরি করা 24,680 টাকা বেতনের এই সার্ভেয়ারের কাজ ভূমি পরিমাপ, নকশা প্রস্তুত ও যাচাই, রেকর্ড সংশোধন এবং প্রতিবেদন দেয়া। স্ত্রী একই গ্রেডে মধুপুর উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী। কিভাবে পোশাক বা অবয়বে নেই জাঁকজমকের ছাপ। এই সাদামাটা ইমেজের আড়ালেই ঢাকা পড়ে আছে পাহাড় সম বৈভব। সম্পদের উৎস জানতে মুখোমুখি গ্রামের বাড়ি, আপন ভাই ও শ্বশুর বাড়িতে। সবাই জানালেন আরশেদের বাবা ছিলেন অত্যন্ত দরিদ্র। আমরা যে জমি পাইছি এই জমিতে আসলে তো চলাই কঠিন। ও কিভাবে করলো বা কিভাবে, এটা তো আসলে ওর ব্যক্তিগত বিষয়, আমরা জানি না। বন্ধু বান্ধব মিলে ঢাকার জায়গা রাখছে, কিন্তু কোন জায়গায় কতটুকু জায়গা এগুলো জানি না। সংসারের যে আয় তাতে তো সম্ভব না, 5-10 কোটি এরকম তো সম্ভব না। পারিবারিক সূত্র যখন বৈধ আয়ের দাবি নাকচ করছে, তখন একাধিকবার চেষ্টায় আরশেদ ও স্ত্রীর মুখোমুখি ডিবিসি নিউজ। কোথায় থেকে পাইলেন এত টাকা, কিভাবে? সব অস্বীকার করলেও জবাব এড়াতে রীতিমতো চম্পট দেন এই কোটিপতি সার্ভেয়ার। স্ত্রীর দাবি সব হিসাব আছে সরকারি নথিতে। দোকানে যে ভাড়া দিছি আল্লাহবাড়ি, ওটাতে আপনারা গেছেন, ওটাও গেছেন, এখানেও দেখে আসছেন, এখানেও জানেন, সবই তো আপনারা জানেন। কত টাকা সম্পত্তি আমরা কিনছি, যে কীভাবে হবে, বেতন টাকা তো জমাইতে হবে, আর কীভাবে হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন এই ধরনের হোয়াইট কালার ক্রাইম বা ভদ্রবেশী অপরাধের দ্রুত বিচার না হলে সমাজে সততার চর্চা আরও সংকুচিত হবে। এই ধরনের অপরাধ লার্জলি আনডিটেক্টেড থেকে যায়, এবং যদি এটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যাই সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না। অন্যান্য অপরাধীরাও এটা দেখে অপরাধ করার উৎসাহিত হবে। যে অপরাধী সে হচ্ছে এভিডেন্সটাকে লুকিয়ে এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দীর্ঘসূত্রিতাকে কাজে লাগিয়ে সে কিন্তু পার পেয়ে যাচ্ছে। সরকারের কাছে জমা দেওয়া সম্পদ বিবরণীতে গডমিল পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ময়মনসিংহ জেলা প্রশাসক। ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়েছে, সার্ভেয়ার, কানুনগো এবং নায়েব যারা আছে তাদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। পরীক্ষা করে দেখব যে অবৈধ সম্পদের মালিক তিনি হয়েছেন কিনা। দুদক কি পারবে এই ছদ্মবেশী কোটিপতির আয়ের আসল উৎস খুঁজে কঠোর ব্যবস্থা নিতে, নাকি আইনি ভাগ পুকুরে আরশেদদের এই দুর্নীতি চলতেই থাকবে? প্রশ্ন সচেতন মহলের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ। টিকাদান কর্মসূচির পরও দেশে হামের বিস্তার থামছে না। শুধু শিশুরাই নয়, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। প্রাদুর্ভাবের প্রায় 4 মাসে হাম ও উপসর্গে মারা গেছে 7 শতাধিক। তাই সার্বিক পরিস্থিতিতে শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাই টিকার পাশাপাশি জোর দিতে বলা হয়েছে শিশুর পুষ্টিতে। পরামর্শ দেন স্বাস্থ্যবিধি মেনে চলতে। হামের প্রকোপ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ার প্রায় 4 মাস পেরিয়ে গেছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে 7 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ছাড়িয়েছে লাখের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রথমেই শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আঘাত হানে। যদিও রোগ সেরে যাবার পর ধীরে ধীরে এই প্রতিরোধ ক্ষমতা ফিরে আসে, তবে এই সময়টায় শিশুর শরীর খুব দুর্বল থাকে এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। নিউমোনিয়াটা যদি ঠিকমতো যদি সুস্থ না হয় তাহলে শ্বাসকষ্ট হইতে পারে, তার পরবর্তীতে অ্যাজমা হইতে পারে। তার যদি এনকেফালাইটিস যদি হয়, এনকেফালাইটিস হলে বাঁচার খুবই সম্ভাবনা কম, সে মারাই যেতে পারে। কানের ইনফেকশন হলে কান শুনবে না। এসব জটিলতা থেকে রক্ষা পেতে শিশুর খাদ্য তালিকায় পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। সাথে চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করার উপরও জোর দেন তারা। এবার যেহেতু মহামারী হয়েছে,
কাজে এই ব্যবস্থাপনাটা তো আমাদেরকে প্রচলিত ব্যবস্থাপনার চাইতে আমাদেরকে আরও অতিরিক্ত কিছু করতে হবে। যখন হামের রোগীরা হাসপাতালে আসে তারা যেন অন্য রোগীর সঙ্গে মিশে না যায়। এখন তো মহামারী, যে এটাতে ব্যবস্থাপনার এই পদ্ধতিগুলো পরিবর্তন না করলে কিন্তু আমরা এই মহামারী দীর্ঘায়িত হলে কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাজনক বিষয়। এদিকে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ ক্যাম্পেইন সম্পন্ন করেছে সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রবল আন্দোলনের মুখেও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। নতুন করে সিসিটি টার্মিনালও কোম্পানিটির বিনিয়োগ আগ্রহ সায় রয়েছে সরকারের। মাস দুয়েক আগে দুবাইয়ে অনুষ্ঠিত সভায় এ প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। এদিকে এমন খবরে ক্ষোভে ফুঁসছে বন্দর রক্ষা কমিটি। পরিকল্পনা থেকে সরে না এলে হরতাল অবরোধ করে বন্দর অচলের কর্মসূচি দিতে যাচ্ছে আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালগুলোর মধ্যে 2024 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে পরিচালনার দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। বাকি 3 টার্মিনাল এনসিটি, সিসিটি ও জিসিবি দেশি অপারেটরদের মাধ্যমে পরিচালনা করে চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের সময় 15 বছরের চুক্তিতে এনসিটি পরিচালনার আগ্রহ দেখায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, কিন্তু শ্রমিকদের আন্দোলনের মুখে চলতি বছরের 9 ফেব্রুয়ারি কোম্পানিটিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে ডক্টর ইউনূসের সরকার। তবে গেল 8 এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত প্ল্যাটফর্ম সভায় এনসিটির সঙ্গে সিসিটি পরিচালনার বিষয়টি আবারও তুলে ধরে ডিপি ওয়ার্ল্ড। এদিকে এমন খবরে আবারও রাজপথে নেমেছেন বন্দর রক্ষা কমিটির নেতারা। এই চুক্তির চেষ্টার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখার কথা জানিয়ে নেতারা বলছেন, সরকার ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে সাড়া দিলে তা মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশির কাছে দেওয়া যাবে না। এনসিটি, সিসিটি, ওভারফ্লো ইয়ার, জিসিবি কোনো অংশ দেওয়া যাবে না। বর্তমান সরকারের কাছেও আমরা অনুরোধ করব এই চুক্তির প্রক্রিয়া থেকে আপনারা বেরিয়ে আসেন। ডিপি ওয়ার্ল্ডের ইতিহাস ভালো নয় এবং দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানটি দেখবেন ইসরায়েল কানেকশন হয়ে আমেরিকা কানেক্টেড। আমরা প্রত্যাশা করছি জন আন্দোলন গড়ে ওঠা মাত্রই সরকার তার মেরুদ্বারা সোজা করে দাঁড়াতে পারবে এবং সরকারও জনগণের পক্ষে আসবে। এদিকে বন্দর চেয়ারম্যান বলছেন, দুবাইয়ের বৈঠকের পর চুক্তির শর্তসহ গুরুত্ব বিবেচনায় আন্তঃমন্ত্রণালয়ের কমিটিও করেছে সরকার। আমাদের এই রিসেন্টলি একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল এবং সেই প্ল্যাটফর্ম মিটিংটা হয়েছিল দুবাইতে। ওখানে আবার কিছু নতুন আপনার এর সাথে আরও কিছু কমিটমেন্ট এসেছে। গভর্নমেন্ট থেকে আবার একটা কমিটি করা হয়েছে, ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি, সেই কমিটি কাজ করছে। ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার আগে 2025 সালের 24শে মার্চ সিসিটিতে বিনিয়োগ ও পরিচালনার প্রস্তাব দেয় বাংলাদেশ ভিত্তিক বহুজাতিক কোম্পানি এমজিএইচ গ্রুপ, কিন্তু সেই প্রস্তাবে সায় দেয়নি অন্তর্বর্তী সরকার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মানবিক কারণে আশ্রিত রোহিঙ্গারা এখন কক্সবাজারে নানা অপরাধের মূল কারণ হয়ে উঠছে। সীমান্ত শহর টেকনাফে ক্যাম্পের কাঁটাতার পেরিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ছেন রোহিঙ্গারা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচয় গোপন করে তারা থাকছেন বাসা ভাড়া নিয়ে। আর এসব বাসা থেকে নিয়ন্ত্রণ করছেন হুন্ডি, মাদক এবং স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট। চলতি বছরের 26শে জানুয়ারি রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া থেকে 179 ভরি স্বর্ণ এবং নগদ টাকাসহ আটক করা হয় 2 রোহিঙ্গা নারীকে। এর আগে 2024 সালের 16 সেপ্টেম্বর মধ্যরাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ধরা হয় 2 জনকে। উদ্ধার করা হয় প্রায় 10.5 কেজি ওজনের স্বর্ণালংকার, স্বর্ণের বার, নগদ টাকা ও মিয়ানমারের মুদ্রা। এভাবে ক্যাম্প ছেড়ে টেকনাফের আনাচে কানাচে ঢুকে পড়েছেন রোহিঙ্গারা। প্রভাবশালীদের ছত্রছায়ায় নাম পরিচয় গোপন করে ভাড়া থাকছেন স্থানীয়দের বাসায়। জড়িয়ে পড়ছেন হুন্ডি, মাদক এবং স্বর্ণ চোরাচালানে। রোহিঙ্গারা গ্রাস করে ফেলেছে, যার কারণে আমাদের লোকাল শ্রমিকগুলোও কাজ পাচ্ছে না। মানব পাচার, মাদক, অপহরণ সবখানে কিন্তু রোহিঙ্গা জড়িত আছে। যারা বাঙালি ছেলেপুলো আছে তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে যে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেছে। 5,000 টাকার বাসা, সেখানে ওনারা 15,000 টাকায় থাকতেছে। রোহিঙ্গারা এখানে বুড়ার হওয়ার চেষ্টা করতেছে, জন্ম নিবন্ধন হওয়ার চেষ্টা করতেছে। ওনাদেরকে যাদের দ্রুততম উচ্ছেদের মধ্য দিয়ে ওনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসন বলছে, নির্দিষ্ট ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের থাকার সুযোগ নেই।
বাংলাদেশি নাগরিক ছাড়া কাউকে বাসা ভাড়া দিলে নেওয়া হবে ব্যবস্থা। বাংলাদেশি জাতীয়তা যারা আছে তাদের ব্যতীত বাইরের কোনো নাগরিককে, বিশেষ করে রোহিঙ্গাদের যেন এখানে ভাড়া দেওয়া না হয়, এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব। এই ধরনের কোনো তথ্য থাকলে সবাইকে অনুরোধ জানাচ্ছি জানানোর জন্য, আর আমাদের অভিযানও চলমান থাকবে। স্থানীয়দের সহযোগিতা এবং প্রভাবশালীদের মদত বন্ধ না হলে কেবল অভিযান চালিয়ে এই বিস্তৃত অপরাধের জাল উপড়ে ফেলা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্তবর্তী জেলা ফেনী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। তবে এখন শুধু ট্রানজিট নয়, জেলার ভেতরেই তৈরি হয়েছে মাদকের বড় বাজার। প্রশাসনের ধারাবাহিক অভিযানের পরও থামছে না এই ভয়াবহ প্রবণতা। স্থানীয়দের অভিযোগ, অভিযানে চুনোপুটি ধরা পড়লেও নাগালের বাইরে মাদক সিন্ডিকেটের গডফাদাররা। মাদক উৎপাদন না হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের বড় ঝুঁকিতে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার মাদক প্রবেশ করছে প্রতিদিন। তবে ১০২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং দেশের অভ্যন্তরে সহজ যোগাযোগ সুবিধার কারণে ফেনী হয়ে উঠেছে মাদকের অন্যতম ট্রানজিট পয়েন্ট। যে 4টি উপজেলা সীমান্তবর্তী রয়েছে, সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়েও কিন্তু আপনার প্রতি মুহূর্তে মাদক আমাদের ফেনী জেলার মধ্য দিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের ডিএনসি ফেনী জেলা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তের অসাধু বাসিন্দা ও প্রভাবশালী চক্র মিলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ফলে শুধু ট্রানজিট রুট নয়, জেলা জুড়ে গড়ে উঠেছে মাদকের বিস্তৃত অভ্যন্তরীণ বাজার। প্রশাসন যদি সচেতন না হয় এবং শক্তভাবে না ধরে, তাহলে এলাকাটাকে মাদকমুক্ত করা কঠিন হবে। আমাদের ইউনিয়ন যাতে মাদকমুক্ত থাকে এই প্রত্যাশা করি আমি। আমাদের পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয়, তাহলে ভারতীয় যে মাদক আসা বন্ধ হতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে বিভিন্ন সংস্থার অভিযানে ৩০৬ জনকে আটক এবং ৪৭৯টি মামলা হয়েছে। জব্দ হয়েছে কোটি কোটি টাকার মদ, বিয়ার, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক। স্থানীয়রা বলছেন, অভিযানে ছোট ব্যবসায়ীরা ধরা পড়লেও হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। যদি আমজাদ ইউনিয়নে একটা অস্থায়ী ক্যাম্প পুলিশের গঠন করা হয়, তাহলে আশা করি এটা সুফল পাবে জনগণ। সার্বক্ষণিক গাঁজা, ইয়াবা বেচা বিক্রি করা ওপেন, ভবিষ্যতের জন্য ছোট ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জনপ্রতিনিধি ও পুলিশ সুপার। আমাদের এই পুলিশ বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন এবং অনেক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করছে। তারা যেন গ্রেপ্তার হয়ে যেন জেলখানা থেকে বের হয়ে যেতে না পারে, সেই বিষয়ে আমরা আমাদের আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বক্তব্য দিচ্ছি। সম্মিলিতভাবে আপনাদের ইনফরমেশন যদি আমাদের সদস্য কেউ জড়িত থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে এগুলো ব্যবস্থা নেওয়া হবে। আমার এই ফেনী জেলায় যাতে মাদকের ভয়াবহতা কমে, তার জন্য আমি কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। মাদক নির্মূলে সীমান্তে কঠোর নজরদারি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছে সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। যে খামার দেখিয়েছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, এখন সে খামারই হয়ে গেছে দুশ্চিন্তার কারণ। বাজারে ডিমের মূল্য হঠাৎ কমে যাওয়ায় মানিকগঞ্জে খামারিরা এখন হয়ে পড়েছেন দিশেহারা। উৎপাদন খরচের চেয়ে ডিমের দাম কম হওয়ায় বন্ধ হচ্ছে একের পর এক খামার। কেউ লড়ছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালিগ্রামের খামারি জাহাঙ্গীর আলম প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছেন ডিম উৎপাদন খামারে। খামার থেকে প্রতিদিন ঝুড়ি ভর্তি ডিম পেলেও দুশ্চিন্তার স্পষ্ট ছাপ তার চোখে মুখে। জানালেন, প্রতিটি ডিম উৎপাদনে খরচ ৮.৫ থেকে ৯ টাকা, তবে বাজারে ৬ থেকে ৬.৫ টাকার বেশি মিলছে না। ডিমের দাম ৬ টাকা ৫০ পয়সা, অথচ আমাদের খরচ পড়ে ৯ টাকা ৫০ পয়সার মতো। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, কারেন্ট বিল বেশি, সবকিছু দিয়ে আমরা অবস্থা খুবই খারাপ অবস্থায় আছি। একই সংকটে জেলার অন্য খামারিরাও। মুরগির খাদ্য ও ওষুধের দাম বাড়লেও হঠাৎ বাজারে ডিমের দাম কমে যাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। ধারাবাহিক লোকসানের মুখে অনেকেই গুটিয়েছেন ব্যবসা। যারা টিকে আছেন তারাও অস্তিত্ব সংকটে। ডিমের দাম কমার পেছনে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটকে দায়ী করছেন খামারিরা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা এবং স্বল্প সুদে ঋণের দাবি তাদের। খাদ্যের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, প্লাস ডিমের দাম কমাইছে। আমাদের এই প্রতিষ্ঠান আর বাঁচায় রাখার কোনো কায়দা নাই। সরকারের কাছে আমাদের একটা প্রণোদনা দরকার এবং খুব স্বল্প সামান্য সুদে কিছু ঋণের দরকার। এ অবস্থায় খামারিদের খরচ কমাতে নিজ উদ্যোগে খাদ্য উৎপাদনের পরামর্শ জেলা প্রাণী সম্পদ অফিসের। নিজেদের পোল্ট্রির খাবার তৈরি করে যদি বিভিন্ন ধরনের আইটেম
বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট খাবারের মিক্সচার করে তারা মুরগিদেরকে খাওয়ায়, তাদের উৎপাদন খরচ অনেক কম করবে। এই খাত টিকিয়ে রাখতে সিন্ডিকেট ভেঙে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।